আজকে শাহজালাল বিমানবন্দরে আগুনটা কিভাবে লাগে দেখেন। এই যে ধারাবাহিক আগুন লাগছে, এটা কি কোনো পরিকল্পনা, কোনো ষড়যন্ত্র, নাকি আসলে দায়িত্বহীনতা অথবা দায়িত্বে অবহেলার কারণ? বিমানবন্দরের আগুন লাগানোর ঘটনায় বেরিয়ে আসলো এক চাঞ্চল্যকর ভিডিও, যেটা দেখার পর আপনাদের চোখ কপালে উঠে যাবে যে এইটা কিভাবে করলো, এটা কিভাবে করতে পারলো, এর পেছনে কাদের হাত রয়েছে, একটু তাদের আমরা মুখোশগুলো খুলে দেই। এনসিপি নেতা সার্জিস আলম বলছেন যে এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। মির্জা ফখরুলও অনেকটা সেই ধরনের কথাই বলছেন। আদতে এই ঘটনা কারা ঘটালো? রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে যে সরকার, সেই সরকারের ভরসা রাখার কথায় ঐক্যবদ্ধ থাকার উপায় থাকে কিনা, নাকি ভয়, আতঙ্ক এবং নাশকতার সন্দেহ ক্রমেই বাড়ে? আওয়ামী লীগকে কি সেনাবাহিনী কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান ফিরিয়ে আনবেন? মাঝপথে নির্বাচন পিছিয়ে যাওয়ার জোরালো কার্গো ভিলেজে আগুন ধরে গেল, যদিও দাহ্য পদার্থ তো আছে কার্গো ভিলেজে, এবং বাংলাদেশে দাহ্য পদার্থের সাথে অন্য পদার্থ কিভাবে রাখা হয় সে বিষয়টা নিয়ে সবসময় সমালোচনা আছে, সন্দেহ আছে, এবং এই নিয়ে বারবার সাবধানতার পরেও আসলে কোথাও নিয়ম করে সেগুলো রাখা হচ্ছে না। কিন্তু সন্দেহটা এত তীব্র ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছিলেন যে এত দ্রুত এত বড় ধোঁয়ার কুণ্ডলী, চারদিক থেকে সেই ধোঁয়ার তাপ অনুভূত হচ্ছে, গান পাউডার আছে কিনা। সচিবালয়েও কিন্তু এই গান পাউডার তত্ত্ব উঠেছিল এবং বলা হয়েছিল তদন্ত কমিটি একটা কিছু সাদা পাউডার সচিবালয় থেকে উদ্ধার করেছিল। 4 দিনের মধ্যে তিনটি বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা সারা দেশ জুড়ে ঘটবার পর স্বাভাবিকভাবেই সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শনিবার আলাপ হয়েছে যে কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো বিশেষ ব্যক্তিবর্গ অস্থিরতা সৃষ্টিতে, বাংলাদেশকে এক রকমের অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে বাংলাদেশে এ ধরনের একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে কিনা। মিরপুরের রূপনগরের রাসায়নিক কারখানা এবং পোশাক কারখানায় আগুনে 16 জন শ্রমিক নিহত হয়েছেন। কয়েকদিন ধরে এমনকি এখনো সেই ধোঁয়া এবং রাসায়নিকের গন্ধ ভেসে বেড়াচ্ছে সেই এলাকায়, এমন খবর আসছে 17 ঘন্টা চেষ্টায় চট্টগ্রাম ইপিজেডের আগুন নেভাতে হয়েছে 16 তারিখ। আর 18ই অক্টোবর ঘন্টার পর ঘন্টা ফায়ার ব্রিগেডের 37টি ইউনিট, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর যৌথ প্রচেষ্টায় বিমানবন্দরের আগুন নিয়ন্ত্রণ করা যায়নি এবং অনেক ঘন্টা ধরে বিমানবন্দর বন্ধ রাখতে হয়েছে, ফ্লাইট ওঠানামা বন্ধ রাখতে হয়েছে। কাজেই নাশকতা আছে কিনা, কোনো বিশেষ কারণে বাংলাদেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা কেপিআই বিমানবন্দরের ভেতরে এত বড় দুর্ঘটনা, অগ্নি দুর্ঘটনার ঘটনা ঘটতে পারলো কিনা, এগুলো নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলাপ চলছে তখন সরকারের তরফেও, অন্তর্বর্তীকালীন সরকারের তরফেও সেই বিতর্ককে বেশ উস্কে দিয়ে এমন বিবৃতি দেওয়া হয়েছে যে নাশকতার বিশ্বাসযোগ্য প্রমাণ পেলে দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে রাত 9:45টার দিকে এক বিবৃতিতে বলা হয় যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উস্কানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না। দেশের বিভিন্ন স্থানে সম্প্রতি সংঘটিত একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, অন্তর্বর্তী সরকার তা গভীরভাবে অবগত। আমরা সকল নাগরিককে আশ্বস্ত করতে চাই, নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনা গভীরভাবে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। সরকার আরো বলে যে আমরা স্পষ্ট করে বলতে চাই, যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয় এবং এর উদ্দেশ্য যদি জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা হয়, তবে তারা সফল হবে কেবল তখনই যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার উপর প্রাধান্য দিতে থাকবো। এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা ঐক্য, সংযম ও দৃঢ় সংকল্প নিয়ে আমাদের গণতন্ত্রের উত্তরণের পথে যে কোনো হুমকির মোকাবিলা করব, আমাদের ভয় পাওয়ার কিছু নেই। আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন, অন্তর্বর্তী সরকারের এই বিবৃতি পড়ে সত্যি আমি ভয় পেয়েছি যে তার মানে অন্তর্বর্তী সরকারের ভেতরে কি সত্যি এই আশঙ্কা এবং এই সন্দেহ এতটাই তীব্রভাবে আছে যে এই আলাপটা সামাজিক যোগাযোগ মাধ্যমে হচ্ছে, এই ভয়টা তাদের ভেতরে এতই তীব্রভাবে আছে যে আমাদের ভয় পাওয়ার কিছু নেই এবং ঐক্য যাতে বিনষ্ট করতে পারে না পারে কোনো নাশকতা সৃষ্টিকারী পক্ষ, এরকম করে বিবৃতি দিতে হলো। কারণ দেখেন, কার্গো ভিলেজে আগুন স্বাভাবিকভাবেই, যদিও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় কিভাবে এভাবে আগুন ঘটতে পারলো তা নিয়ে আলাপ চলছে, কিন্তু অনেকে আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এটাও মনে করাচ্ছেন যে ইউনূস সরকারের আমলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা মানে কি পয়েন্ট ইনস্টলেশন কেপিআই স্থাপনায় এটাই কিন্তু প্রথম আগুনের ঘটনা নয়। আমরা হয়তো এই ইউনূস সরকারের ঘটনাবহুল 1 বছরের বেশি সময়কার শাসনামলে অনেক কিছুই ভুলতে বসেছি, কিন্তু গত ডিসেম্বরের 26 তারিখ গভীর রাতে রাত 2টার দিকে সচিবালয় মানে বাংলাদেশের প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে কিন্তু আগুন জ্বলে উঠেছিল এবং সেই আগুনও কিন্তু প্রায় পরের দিন পর্যন্ত নেভানো যায় নাই। সারা রাতভর তো আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেছেই, পরের দিন সকাল পর্যন্ত নেভানো যায় নাই। তারপর প্রধান উপদেষ্টার দপ্তরে বসে রীতিমতো তদন্ত কমিটির বৈঠকে এই আলাপ হয়েছিল যে সাদা পাউডার পাওয়া গেছে সচিবালয় এলাকায়, এটা কি গান পাউডার থেকে সৃষ্ট কিনা। এমনকি কালকেও কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে শনিবারে এই কথা ছড়িয়ে পড়েছে যে এত দ্রুত যে কার্গো ভিলেজে আগুন ধরে গেল, যদিও দাহ্য পদার্থ তো আছে কার্গো ভিলেজে, এবং বাংলাদেশে দাহ্য পদার্থের সাথে অন্য পদার্থ কিভাবে রাখা হয় সে বিষয়টা নিয়ে সবসময় সমালোচনা আছে, সন্দেহ আছে, এবং এই নিয়ে বারবার সাবধানতার পরেও আসলে কোথাও নিয়ম করে সেগুলো রাখা হচ্ছে না। কিন্তু সন্দেহটা এত তীব্র ছিল যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বলছিলেন যে এত দ্রুত এত বড়
বড় ধোঁয়ার কুণ্ডলী, চারদিক থেকে সেই ধোঁয়ার তাপ অনুভূত হচ্ছে, গান পাউডার আছে কিনা। সচিবালয়েও কিন্তু এই গান পাউডার তত্ত্ব উঠেছিল এবং বলা হয়েছিল তদন্ত কমিটি একটা কিছু সাদা পাউডার সচিবালয় থেকে উদ্ধার করেছিল। এই আরেক কেপিআই এ যখন আগুন ধরে গেল ইউনূস সরকারের সময় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা বিমানবন্দরে, তখন সকলের মনে এই প্রশ্ন আবারও উদ্রেক হলো যে সচিবালয়ের ঘটনা, মানে যেটা প্রায় 10 মাস আগের ঘটনা, সেই ঘটনার রহস্য তো এখন পর্যন্ত ইউনূস সরকার ভেদ করতে পারেন নাই। তখনও তারা বললেন ষড়যন্ত্র হতে পারে, কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের মতো মানে ষড়যন্ত্রের ঘটনা বাংলাদেশে ঘটিয়ে ফেলা যাচ্ছে, আর সরকার বলছে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে তদন্ত সাপেক্ষে, কিন্তু 10 মাসেও তদন্ত করে বের করতে পারছে না যে শতভাগ নিশ্চিত কিনা সচিবালয়ের আগুন বৈদ্যুতিক কানেকশন থেকে লেগেছিল, তারা শতভাগ নিশ্চিত কিনা যে ফায়ার সার্ভিস আগুন নেভাতে বিলম্ব ঘটিয়েছিল, তারা শতভাগ নিশ্চিত কিনা যে কেন কোনো বিশেষ ঘর বেশি পুড়ে গেল। এই বিষয়গুলোর কোনো নিশ্চয়তা, কোনো তদন্ত প্রতিবেদন আমরা জানতে পারি নাই। তার মানে বাংলাদেশের এই যে নতুন রাষ্ট্র ব্যবস্থা, নতুন বন্দোবস্তের সরকার, যে সরকার কথায় কথায় নাশকতার ভয় দেখাচ্ছে, ষড়যন্ত্রের ভয় দেখাচ্ছে এবং নাশকতা এবং ষড়যন্ত্রের বিপক্ষে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে বলছে, তারা কোনো তদন্তে কোনো রহস্য ভেদ করে সামনে আনছে না। আর এখন যদি সাগর রুনি হত্যা রহস্যের কথা বলি, কিংবা এমনকি বিডিআর বিদ্রোহের নতুন তদন্ত কমিটি তারা করে দিয়েছে, এখন যদি সেসব প্রসঙ্গটা নিই তাহলে তো লম্বা হয়ে দাঁড়াবে ফিরিস্তি। এই এত লম্বা ফিরিস্তি না হয় নাই দিলাম, কিন্তু রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যাবে এবং সচিবালয় থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট কারণ তারা বের করে আনতে পারবেন না, তাহলে কি করে ভরসা রাখতে পারে জাতি যে বিমানবন্দরে এত বড় দুর্ঘটনার পর তারা যে ইঙ্গিত দিচ্ছেন যে 14, 16, 18 মিরপুরের রূপনগরের পোশাক কারখানা, কেমিক্যাল কারখানা, 16 তারিখের চট্টগ্রাম ইপিজেডের অগ্নিকাণ্ড এবং এই বিমানবন্দরে পর এত ভয়াবহ অগ্নি দুর্ঘটনার পর আমরা যে ষড়যন্ত্র বা নাশকতার আশঙ্কা করছি তা সত্য হলেও হতে পারে, কিন্তু যথাযথ তদন্তের মাধ্যমে নাশকতাকারীদের উপর ব্যবস্থা নেবে অন্তর্বর্তীকালীন সরকার, সেই বিশ্বাস, সেই আস্থা তাদের উপর কিভাবে রাখা যায়, সেই প্রশ্নটাও বারবার সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠছে। আর স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এই প্রশ্ন তো তুলবেনই যে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে যে সরকার, সেই সরকারের ভরসা রাখার কথায় ঐক্যবদ্ধ থাকার উপায় থাকে কিনা, নাকি ভয়, আতঙ্ক এবং নাশকতার সন্দেহ ক্রমেই বাড়ে। এরকম যখন পরিস্থিতি, তখন সার্জিস আলম তিনি মন্তব্য করছেন বিভিন্ন স্থানে। তার মন্তব্যটা নিয়ে নিউজ 24 শিরোনাম করেছে, দেখুন, বিভিন্ন স্থানে আগুন স্বৈরাচারের দোসরদের চক্রান্তের অংশ। সার্জিস আলম এই বিভিন্ন স্থানের আগুন বলতে তিনি বোঝাচ্ছেন মিরপুরে যে কারখানায় আগুন লাগলো, চট্টগ্রামে ইপিজেডে আগুন, এরপরে বিমানবন্দরে আগুন, এই ঘটনাটাকে তিনি আওয়ামী লীগের কাজ, আওয়ামী দোসরদের কাজ এবং তাদের ষড়যন্ত্র, তারা এই আগুন লাগিয়েছে, এই মন্তব্য তিনি করছেন। তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা বলেছেন বিভিন্ন জায়গায় আগুন বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না, এগুলো স্বৈরাচারের দোসরদের দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের অংশ, এমনটাও বলেছেন। এবং বলেছেন সরকারকে যে তদন্ত কমিটির নাটক না করে এটার সুষ্ঠু বিহিত ব্যবস্থা করেন। এই কথা যখন তিনি বলছেন তখন আমরা দেখছি যে বিএনপি নেতা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তিনি বলছেন, তাকে নিয়ে যমুনা টিভি যে শিরোনামটা করেছে সেটাও দেখে নিতে পারেন। তিনি বলছেন সম্প্রতি ঘটে যাওয়া অগ্নিকাণ্ড ও শাহজালালের আগুন একই সূত্রে গাঁথা, অর্থাৎ তিনিও এটার পেছনে ষড়যন্ত্র দেখছেন। সার্জিস আলম যেটাকে আওয়ামী লীগের চক্রান্ত কারসাজি এবং আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করে তুলতে চাইছে সেটা বলছেন, তখন মির্জা ফখরুল বলছেন যে এটা একই সূত্রে গাঁথা। মির্জা ফখরুল স্বাভাবিক সুস্থ মন্তব্য করেছেন, কিন্তু সার্জিস আলম যখন সরাসরি বলছেন যে এটা আওয়ামী লীগের চক্রান্ত, আওয়ামী লীগ করেছে, কোনো ধরনের তথ্য প্রমাণ উপাত্ত ছাড়া যখন এই কথা বলছেন, তখন এটার পক্ষে বিপক্ষে অনেক কথা বলার রয়েছে। যদি আমি পক্ষে বলি তাহলে তিনি যে ঘটনার পরম্পরার কথা বলেছেন তখন তার সঙ্গে যুক্ত করা যায় আজকেই আরও দুটি অগ্নিকাণ্ডের ঘটনা আমরা দেখেছি। সন্ধ্যার ঠিক আগে কক্সবাজারে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং রাতে নারায়ণগঞ্জে একটি কারখানায় একটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, যে আগুন এখনও জ্বলছে, এরকম খবর আমরা পাচ্ছি। তাহলে কি সবই এক সূত্রে গাঁথা? তাহলে কি ব্যাপারগুলোর পেছনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে? আওয়ামী লীগ ঝটিকা মিছিলের থিওরি থেকে বেরিয়ে এখন কি অন্য থিওরিতে যাওয়ার চেষ্টা করছে? এরকম যেমন সার্জিস আলমের পক্ষে বললে এরকম যেমন বলা যায়, তেমনি তার কথাকে অতিমাত্রায় অতিরঞ্জিত রাজনৈতিক কথন যদি ভাবা যায়, তাহলে আমরা ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে দেখি বাংলাদেশের ইতিহাসে এই অতিরঞ্জিত রাজনৈতিক কথন কতটা হাস্যকর পরিস্থিতির সৃষ্টি করেছে। আমরা আওয়ামী লীগের সময় দেখেছিলাম আওয়ামী লীগের এক মন্ত্রী সাভারে যে ভয়াবহ রানা প্লাজা ধসের ঘটনা ঘটেছিল, সেই রানা প্লাজা ধসের ঘটনায় তিনি বলেছিলেন, তখন বিরোধী দলের আন্দোলন সংগ্রাম এগুলো চলছিল, সেইগুলোর পরিপ্রেক্ষিতে তিনি বলেছিলেন যে আন্দোলনকারীরা, হরতালকারীরা এসে সবাই মিলে জোরে ধাক্কা দিয়েছে, তাই হয়তো এই রানা প্লাজা ধসে পড়েছে। হয়তো তিনি সেটা কৌতুক করে বলতে পারেন, কিন্তু তার এই কথাটা বলা কোনোভাবেই উচিত হয়নি। আবার যদি বিএনপির আমলে যাই তাহলে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে আমরা বলতে শুনেছিলাম উই আর লুকিং ফর শত্রুজ, যেটা প্রচণ্ড সমালোচিত হয়েছিল। আবার বিএনপির স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর মুখে আমরা শুনেছিলাম, তাকে বলতে শুনেছিলাম
একটা শিশুর মৃত্যুকে কেন্দ্র করে তিনি বলেছিলেন আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে। এই যে রাজনৈতিক দলের, আমাদের দেশের বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক নেতাদের এই ধরনের উদ্ভট কথা বিভিন্ন সময় কিন্তু আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে। তারই ধারাবাহিকতায় সার্জিস আলমের এই কথাটাকে ভাবা যাবে কিনা সেটা হয়তো সময়ই প্রমাণ করবে। আগের উদাহরণ যেগুলো দিলাম সেগুলো যেমন এত বছর পরে উদাহরণ হিসেবে প্রযোজ্য হচ্ছে, সার্জিস আলমের এই কথার পেছনেও যদি তথ্য উপাত্ত তিনি দিতে না পারেন, এর সঠিক ব্যাপারগুলো উদ্ঘাটনের ব্যাপারে কোনো তথ্য যদি বেরিয়ে না আসে, তাহলে তার কথাটাও এইভাবে রাজনৈতিক রঙ্গ হিসেবেই থাকবে। যে অনেকেই বলার চেষ্টা করবেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সব কিছুতেই আওয়ামী লীগকে খুঁজে পাওয়া, সব কিছুতেই আওয়ামী জুজুর ভয়, এই বুঝি আওয়ামী লীগ এটা করলো, আওয়ামী লীগ ফিরে আসলো, আওয়ামী লীগ এটার সঙ্গে জড়িত। যেমন 17 তারিখে সংসদের সামনে আমরা যেটা দেখলাম, এই জুলাই যোদ্ধাদের যে অংশগ্রহণ, সেটাকে বিএনপি নেতা সালাউদ্দিন বললেন আওয়ামী ফ্যাসিস্টদের এটা ষড়যন্ত্র। অর্থাৎ সব কিছুর মধ্যেই আওয়ামী লীগ খোঁজা, এটাও রাজনৈতিক কথন কিংবা রাজনীতির অতি রাজনীতি কিংবা শিষ্টাচার বহির্ভূত রাজনীতি কিংবা কিভাবে আখ্যা দেওয়া যেতে পারে, সেটা হয়তো সময়ই নির্ধারণ করবে। দর্শক, আপনার কি মনে হয়? যেটা বললাম যে 3টি ঘটনার কথা আমরা জানতাম, মিরপুরে কারখানায় আগুন, চট্টগ্রামে ইপিজেডে আগুন, এরপরে বিমানবন্দরে, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম এবং বিশ্বের ইতিহাসেও এরকম ঘটনা খুব বেশি ঘটেনি, সেরকম একটা ঘটনা ঘটতে দেখলাম। একই দিনে আমরা খবর পাচ্ছি কক্সবাজারে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে একটি অগ্নিকাণ্ড, নারায়ণগঞ্জে আরেকটি কারখানায় অগ্নিকাণ্ড, এরকম খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, যদিও এখন পর্যন্ত কোনো অথেন্টিক সোর্সে গণমাধ্যম সেই খবর দেয়নি। তবুও যদি এগুলোকে ধরে নেওয়া যায়, তাহলে সেটাকে কি সার্জিস আলমের কথার স্বীকৃতি হিসেবে ভাবা যায়, নাকি সার্জিস আলম অতি কথন করছেন, এটার সঙ্গে এই রাজনীতির কোনো যোগাযোগ থাকতে পারে না? আওয়ামী লীগকে কি সেনাবাহিনী কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান ফিরিয়ে আনবেন? এই বিষয়টি কয়েকদিন ধরে আলোচনা দেখছি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে বোধহয় ক্যান্টনমেন্ট, দেশের সার্বিক পরিস্থিতি, এগুলো আওয়ামী লীগকে ফিরিয়ে এনে দেবে। কিন্তু আসলে কি তাই? আসলে এক কথায় যদি উত্তর দেই যে তা নয়। আমি প্রথমেই ক্যান্টনমেন্ট প্রসঙ্গে আসি, বা সেনাবাহিনী আওয়ামী লীগকে ফেরাবে কিনা। আওয়ামী লীগের সেনাবাহিনী ফেরাবে আওয়ামী লীগের ওই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে, তাহলেই সেনাবাহিনী ফেরাবে। কিন্তু বিদ্যমান অবস্থায় যদি মনে করেন যে আওয়ামী লীগ, আমি চুপচাপ, আমি আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছি, বিদেশে গিয়ে বসে আছি, বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আমাকে সেনাবাহিনী নিয়ে গিয়ে আবার ইনস্টল করে দেবে, এটি যদি কেউ মনে করে থাকেন, তাহলে সম্পূর্ণ ভুল মনে করছেন। আওয়ামী লীগকে যদি সেনাবাহিনী ফেরাতো, তাহলে 5 আগস্ট 2024 সালে আওয়ামী লীগ পতনের পেছনে একটা অন্যতম প্রধান অনুঘটক হিসেবে সেনাবাহিনী কাজ করতো না। যেভাবেই হোক, প্রভাবিত হয়ে হোক আর যেভাবেই হোক, আওয়ামী লীগের পতন ঘটেছে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায়। আমি আগে অসংখ্য কন্টেন্টে বলেছি যে সেনাবাহিনী যদি চাইতো 5 আগস্ট 2024 রাজধানী ঢাকায় আকাশে একটি পাখি পর্যন্ত ঢুকতে পারতো না। সেই জায়গায় পাখি ঢুকেছে, মানুষ ঢুকেছে, বিপ্লব হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে। এমনকি সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের শিকার হতে হতে অলৌকিকভাবে তিনি বেঁচে গেছেন। তিনি যদি দ্রুত বিমানযোগে পার হয়ে না যেতে পারতেন, তাহলে কি অবস্থা হতো আজকে একটু ভাবলেও মানুষের গা শিউরে ওঠার কথা। এতদিন হয়তো তার প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করে ফেলতাম। কিন্তু আল্লাহ একজন আছেন, আল্লাহ ঐশ্বরিকভাবে অলৌকিকভাবে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন।